আসসালামু আলাইকুম। আজকে একটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অল্প বয়সে মেমোরি লস। মোবাইল কোথায় রেখেছেন ৫ মিনিট পরেই কি ভুলে যান? কাউকে কোনো কিছু বলতে গিয়ে মাঝপথে ভুলে যান? মাঝে, মাঝে ভুলে যাওয়া কিন্তু স্বাভাবিক। কিন্তু যদি প্রায়ই হয়, প্রতিদিন হয়, আপনার নিত্যদিনের কাজ ব্যাহত করে, সেটি আপনার জন্য ওয়ার্নিং সাইন হতে পারে। এখন প্রশ্ন, ভুলে যাওয়ার কি কোনো নির্দিষ্ট বয়স আছে? আমরা ছোটকাল থেকে শুনে এসেছি যে ৪০ বছর বয়সের পরে মানুষ কিছু কিছু বিষয় ভুলে যেতে পারে, ভুলে যেতে থাকে। এখন প্রশ্ন, এটা কতটা বিজ্ঞানসম্মত, এটা কতটা বাস্তবসম্মত? তো চলুন আমরা বোঝার চেষ্টা করি। আমরা যদি মানব চরিত্র বিশ্লেষণ করি, তবে দেখব যে ভুলে যাওয়াটা মানবীয়, এবং এটি শুরু হয়েছে আমাদের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের থেকে। এবং আমরা এই ঘটনা সবাই জানি যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে তাকে তিনি কিছু দিক নির্দেশনা দিলেন। তিনি বললেন যে তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো, সব কিছু খাও, যা ইচ্ছা তাই করো, কিন্তু শুধু এই বৃক্ষের ফল তুমি খাবে না। কিন্তু অবাক করা ব্যাপার, সরাসরি আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার পরেও এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হযরত আদম আলাইহিস সালাম ভুলে গেলেন এবং মা হাওয়া ভুলে গেলেন, এবং দুজনেই সেই বৃক্ষের ফল খেয়ে ফেললেন। ফলশ্রুতিতে তারা পৃথিবীতে চলে আসলেন বেহেশত থেকে বহিষ্কৃত হয়ে। তার মানে ভুলে যাওয়াটা শুরু হয়েছে আমাদের আদি মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে। এবং ভুলে যাওয়াটা যে মানবীয়, এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, যেখানে সূরা হজের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি যে শুক্রাণুকেই ইচ্ছা করি নির্দিষ্ট কাল পর্যন্ত জরায়ুতে স্থিতিশীল রাখি, তারপর শিশুরূপে ভূমিষ্ঠ করি, তারপর কালক্রমে পরিণত বয়সে উপনীত করি। যৌবন আসার আগেই কারো কারো মৃত্যু হয়, আবার কাউকে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়। ফলে একসময় সে যা খুব ভালোভাবে জানতো তাও ভুলে যায়। অর্থাৎ একজন মানুষ যখন নিষ্কর্মা বয়সে পৌঁছায়, তখন তার স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে। এটা স্বাভাবিক, সৃষ্টিকর্তা স্বয়ং এ বিষয়টি নিয়ে বলছেন। এখন প্রশ্ন, যে নিষ্কর্মা বয়স বলতে কোন বয়সকে বোঝানো হয়েছে? এটা কি ৪০ নাকি অন্য কিছু? তো চলুন আমরা যদি দেখি, বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২.৩ বছর। ২০২৪ সালের ২৫ মার্চ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি জরিপ প্রকাশ করে। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২.৩ বছর। এখন সেই হিসেবে নিষ্কর্মা বয়স হতে পারে 60+, 70+, 80+। আর যা হোক, ৪০ বছর বয়সে এসে ভুলে যাওয়া বা স্মৃতিশক্তি দুর্বল হওয়া এটা মোটেই স্বাভাবিক নয়। তাহলে ৪০-এর আগে অথবা ৪০-এর পরপরই কেউ যদি প্রায় ভুলে যান, তবে নিঃসন্দেহে এটি বয়সজনিত নয়, এটা অন্য কোনো কারণে। এবং লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন এর পেছনের মূল কারণ হচ্ছে ভুল লাইফস্টাইল, ফল্টি লাইফস্টাইল, ভুল জীবনধারা। মধ্য বয়সে বা তুলনামূলক কম বয়সে ভুলে যাওয়ার মূল কারণগুলো কি কি হতে পারে? চলুন আমরা এই সময়ের প্রেক্ষাপটে আমরা কারণগুলোকে জানার চেষ্টা করি। এবং এই কারণগুলোর ভিতরে সবচেয়ে আগে যে কারণটি সামনে এসেছে সেটি হচ্ছে অতিরিক্ত মোবাইল আসক্তি। ১ নম্বর কারণ অতিরিক্ত মোবাইল আসক্তি। মোবাইলের পিছনে ঘন্টার পর ঘন্টা চোখ রাখা, আর চোখ রাখা মানেই ব্রেনকে এনগেজ করা। এতে কি হয়? এতে আপনার মস্তিষ্ক ডিপ ফোকাস হারায়। এই যে ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইলে ডুবে আছেন, প্রচুর তথ্য ব্রেনে প্রবেশ করছে, কিন্তু ব্রেন কোনো কিছু মনে রাখছে না, মনে রাখতে পারছে না। এটি হচ্ছে ১ নম্বর কারণ, মোবাইল আসক্তি। ২ নম্বর কারণ হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব। ঘুমকে বলা হয় প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ওষুধ এবং একদম ফ্রি। এই ঘুম গত দিনের শারীরিক মানসিক অনেক দুঃখ, কষ্ট এবং এক্সজরশনকে সে দূর করে ফেলতে পারে, একদম কোপ আপ করে ফেলতে পারে। এখন প্রশ্ন, একজন মানুষের কতক্ষণ ঘুমানো উচিত? এটি নিয়ে সুনির্দিষ্ট কোনো কনক্লুশন নেই, এক এক বিজ্ঞানী এক এক কথা বলেন। তবে অন অ্যাভারেজ সুস্থ থাকার জন্য প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিত, এবং এটি হতে হবে সাউন্ড, অর্থাৎ গভীর ঘুম।
এক রাতের কম ঘুমও আপনার ব্রেনকে পরদিন মদ্যপ অবস্থার মতো দুর্বল করে দিতে পারে। অতএব কি করতে হবে? প্রত্যেক দিন 6 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। তবে যারা নিয়মিত দুবেলা মেডিটেশন করেন তাদের ক্ষেত্রে 4 ঘন্টা ঘুমও যথেষ্ট হতে পারে। এটি নির্ভর করবে তার মেডিটেশনের লেভেলের উপর। তবে অন অ্যাভারেজ 6 থেকে 8 ঘন্টা। 3 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা, স্ট্রেস বা উৎকণ্ঠা। আধুনিক সভ্যতার সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে টেনশন, স্ট্রেস বা উৎকণ্ঠা। আজকে আধুনিক মানুষ আমরা সারাক্ষণ নানান কারণে, যৌক্তিক এবং অযৌক্তিক কারণে উৎকণ্ঠায় আছি। যখন একজন মানুষ উৎকণ্ঠায় থাকবে তখন কি হবে? আমাদের প্রত্যেকের কিডনির উপরে 2টো গ্ল্যান্ড আছে, এটাকে বলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এবং এই গ্ল্যান্ড থেকে নানান রকম হরমোন তৈরি হয়। 3টি অতি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয়, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এবং কর্টিসল। এই 3টি হরমোনকে বলা হয় স্ট্রেস হরমোন, এবং উৎকণ্ঠার কারণে এই 3টি হরমোনের নিঃসরণ বেড়ে যায়। যদি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এই 3টি হরমোনের লেভেল আপনার রক্তে বেশি থাকে তাহলে কি হবে? অতিরিক্ত কর্টিসল আপনার স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলতে শুরু করবে, স্মৃতিশক্তির ক্ষতি করতে শুরু করবে। ফলে যেসব সিমটম আপনার ভিতর দেখা দিবে, মনোযোগ কমে যেতে থাকবে, কোনো কাজে আপনি মনোযোগ দিয়ে করতে পারবেন না, ফলশ্রুতিতে ব্যর্থতা আপনার নিত্যসঙ্গী হবে। 2, মাথা ঝিমঝিম করবে এবং আপনি ডিসকমফোর্ট ফিল করবেন, ভালো লাগবে না, কোনো কিছু করতে ভালো লাগবে না। এবং 3 নম্বর হচ্ছে কোনো কিছু পড়ে মনে থাকবে না, ফলাফল স্টুডেন্ট হলে রেজাল্ট খারাপ, আর বড় হলে তো বুঝতে পারছেন। অনেকেই তখন ভাবতে থাকেন, তাহলে কি আমি বোকা হয়ে যাচ্ছি? আসলে তিনি বোকা হচ্ছেন না, তার ব্রেন ক্লান্ত হয়ে যাচ্ছে। 4 নম্বর কারণ হচ্ছে ডিপ্রেশন এবং ট্রমা। বিজ্ঞানীরা বলছেন ক্রমাগত ডিপ্রেশন আপনার মেমোরি দুর্বল করে ফেলতে পারে। ফলে কি হবে? ফলে অনেক সময় কাজে আগ্রহ কমে যাবে, মোটিভেশনের অভাব দেখা দিবে, এবং ফলশ্রুতিতে আপনার ব্রেন ফগ দেখা দিবে। এবং ব্রেন ফগ সাংঘাতিক একটা ইস্যু এই স্মরণ রাখার ক্ষেত্রে, মেমোরি লসের পেছনে। 5 নম্বর হচ্ছে ভিটামিনের ঘাটতি। বিজ্ঞানীরা বলছেন স্মৃতিশক্তি কমে যাওয়ার পেছনে কিছু ভিটামিনের অভাব ভূমিকা রাখতে পারে, বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন B1, ভিটামিন B6 এবং ভিটামিন ডি। এই যে ভিটামিন B12, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন আমাদের শরীরের জন্য। এটি নার্ভের সুরক্ষায় কাজ করে। এর অভাবে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে, ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে, মনোযোগ কমে যায় এবং ক্লান্তি অনুভূত হয় অনেক বেশি। ভিটামিন B1 এবং B6 এই ভিটামিনগুলো মস্তিষ্কের সঠিক কার্যকারিতা, নার্ভের স্বাস্থ্য সুরক্ষা এবং স্মৃতিশক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সর্বোপরি ভিটামিন ডি। ভিটামিন ডি অতি গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। আজকে সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে মহামারী আকারে ভিটামিনের ঘাটতি দেখা যাচ্ছে। এবং এই ভিটামিনের ঘাটতি যদি হয় তাহলে কি হবে? ইমিউন সিস্টেম দুর্বল হবে, আপনার পুরো শরীরের উপর এর প্রভাব পড়বে, এবং আলটিমেট আপনার স্মৃতিশক্তিও কমতে থাকবে। 6 নম্বর হচ্ছে পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব। সৃষ্টিকর্তা বলছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন মূলত কষ্ট ও পরিশ্রম নির্ভর করে। মানুষকে সৃষ্টি করা হচ্ছে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে, কিন্তু বর্তমানের ভুল লাইফস্টাইলের কারণে আমাদের অধিকাংশ জীবন থেকে শারীরিক পরিশ্রম চলে যাচ্ছে। সেডেন্টারি লাইফস্টাইলে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি, শারীরিক পরিশ্রমহীন জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আর শারীরিক পরিশ্রম যখন অভাব হবে, ব্রেনে রক্ত চলাচল তখন কমে যাবে, ব্রেন অলস হতে থাকবে এবং ফলে স্মৃতিশক্তিও কমতে থাকবে। 7 নম্বর কারণ হচ্ছে অপ্রয়োজনীয় মাল্টিটাস্কিং। মাল্টিটাস্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করেন, তাদের প্রায় মাল্টিটাস্ক করতে হয়, কিন্তু অপ্রয়োজনীয় মাল্টিটাস্কিং ক্ষতির কারণ হতে পারে। কিরকম? পড়ার সময় মোবাইল ব্যবহার, কিছুক্ষণ পড়ছে, কিছুক্ষণ মোবাইল চেক করছে, কিছুক্ষণ পড়ছে, কিছুক্ষণ মোবাইলে একটা সাইটে ঢুকছে। এটা ভেরি ডেঞ্জারাস আপনার ব্রেনের জন্য। 2 নম্বর হচ্ছে কাজের সময় নোটিফিকেশন চেক করা, এটি আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এবং এগুলো যদি ক্রমাগত চলতে থাকে, ধীরে ধীরে মেমোরি লস হতে থাকে। 8 নম্বর কারণ হচ্ছে বিভিন্ন রোগেও এই মেমোরি লস হতে পারে। যেসব রোগ থাকলে দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তির উপর প্রভাব পড়ে,
তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো থাইরয়েড প্রবলেম, ডায়াবেটিস, স্লিপ অ্যাপনিয়া এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার। এখন এই যে মেমোরি লস কখন চিন্তার কারণ হতে পারে? যদি হঠাৎ কোনো কিছু আপনি ভুলে যান, খুব পরিচিত মানুষের নাম আপনার যদি মনে না আসে, কথা যদি জড়িয়ে যেতে থাকে, পার্সোনালিটি যদি চেঞ্জ হতে থাকে এবং দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজ আপনি যদি ভুলে যান, সেক্ষেত্রে এটি চিন্তার কারণ হতে পারে। একটি কথা মনে রাখতে হবে, কম বয়স মানেই ব্রেন নিরাপদ, এটা সব সময় ঠিক নয়। অতএব আপনি অল্প বয়সী, কিন্তু আপনার যদি এই যে কারণগুলো বললাম 8টি কারণ যদি থেকে থাকে, আপনিও কিন্তু মেমোরি লসের ঝুঁকিতে পড়তে পারেন। চলুন আমরা জানবো যে স্মৃতিশক্তি বাড়ানোর কার্যকর উপায় নিয়ে। কি করলে, কিভাবে চললে, কিভাবে জীবনযাপন করলে আমার মেমোরি ইনট্যাক্ট থাকবে এবং উত্তরোত্তর আমার স্মৃতিশক্তি বাড়তে থাকবে। প্রথমেই চলে আসি ঘুম। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং এটা হতে হবে সাউন্ড। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। এই জন্য ঘুমানোর 2 থেকে 1 ঘন্টা আগে, খুব ভালো হয় 2 ঘন্টা আগে, নাহলে কমপক্ষে 1 ঘন্টা আগে মোবাইল থেকে দূরে থাকুন। মোবাইল সুইচ অফ করুন অথবা সাইলেন্ট করে ফেলুন। এতে কি হবে? আপনার ব্রেন, আপনার পুরো সিস্টেম ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে থাকবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিজিটাল ফাস্টিং। আজকের জামানার সবচেয়ে খতরনাক ব্রেনের জন্য বিষয় হচ্ছে মোবাইল আসক্তি। তো কি করবেন? দিনের একটা সময় 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে, 5 ঘন্টা হতে পারে, 6 ঘন্টা হতে পারে, আপনি ডিজিটাল ডিটক্স করুন বা ডিজিটাল ফাস্টিং। এতে কি হবে? আপনার ব্রেন দারুণভাবে রিস্টার্ট নেবে। 3 নম্বর হচ্ছে প্রত্যেক দিন 1 ঘন্টা ব্যায়াম করুন। সপ্তাহে 5 দিন, প্রতিদিন 1 ঘন্টা। কিভাবে করতে পারেন? আপনি আধা ঘন্টা জোরে জোরে হাঁটুন। সকালের ফ্রেশ আবহাওয়ায় আপনি আধা ঘন্টা জোরে জোরে হাঁটবেন। মিনিমাম প্রতি মিনিটে 120 বার স্টেপিং করবেন, ঘন্টায় 4 মাইল যাকে বলা হয়। 10 মিনিট শেষের দিকে জগিং করুন। শরীরের ভিতরে অক্সিজেন সরবরাহ বাড়বে, দুর্দান্তভাবে আপনার ব্রেন পুনর্গঠিত হবে। এর সাথে বাসায় ফিরে বা আপনি এটা আপনার মাঠেও হতে পারে, 20 মিনিট ইয়োগা করুন। এতে আপনার টোটাল ফিজিক্যাল ফিটনেস বাড়বে এবং শেষে 10 মিনিট বঙ্গাসন, স্কোয়াটিং পজিশন, এবং এই বসে থাকাও কিন্তু ব্যায়াম, এই পজিশনে বসে থাকা। সো 10 মিনিট বঙ্গাসন করুন। এই যে 1 ঘন্টা আপনি এই বিভিন্ন রকম ব্যায়াম করলেন, আমরা এটুকু বলতে পারি আপনার টোটাল একদম পুরো শরীর এটা নতুন করে ঘুরে দাঁড়াবে। আর আপনার ব্রেনকে ফুয়েল দিতে হবে এবং ব্রেনের আধুনিক ফুয়েল হচ্ছে মেডিটেশন। দিনে 2 বেলা মেডিটেশন করুন। 20 মিনিট থেকে 30 মিনিট যখন সুযোগ পাবেন, যতটুকু সময় পাবেন, দিনে 2 বেলা ধ্যানে বসুন, মেডিটেশন করুন। এই যে পুরো বিষয় যা আপনার ব্রেনকে ধীরে ধীরে কুরে কুরে খাচ্ছে, এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার ব্রেন দম নিতে পারবে, আপনার ব্রেন রিস্টার্ট নিতে পারবে। আর খুব 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 গুরুত্বপূর্ণ হলো খাবার। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। আজকের মডার্ন মানুষ এই যে মেমোরি লসে আক্রান্ত হচ্ছে, এর প্রধানতম কারণ হচ্ছে ভুল খাবার। এই যে দেখুন, একটি নিউজ 2025 সালের একটি গবেষণা নিবন্ধ বলছে, নেচার পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে যে ডিমেনশিয়ার ঝুঁকি কমায় ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস। পৃথিবীতে প্রায় 35 ধরনের ডায়েট প্ল্যান আছে। এর ভিতরে 1 নম্বর ডায়েট প্ল্যান বলা হচ্ছে মেডিটারেনিয়ান ডায়েট প্ল্যান। এবং এই ডায়েট প্ল্যান কেউ যদি ফলো করে, বৃদ্ধ বয়সে তিনি ডিমেনশিয়া থেকে মুক্ত থাকতে পারবেন, অ্যাটলিস্ট প্রতিরোধ করতে পারবেন। তো সেই মেডিটারেনিয়ান ডায়েটের আলোকে আমরা বলতে পারি কি করবেন? প্রতিদিন কমপক্ষে 70% জীবন্ত খাবার গ্রহণ করুন। ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীতে মানুষ ছাড়া একটি প্রাণীও আপনি বের করতে পারবেন না যে রান্না করা খাবার খাই, মরা খাবার খাই। এখনকার লাইফস্টাইল এক্সপার্টরা খাবারকে 3 ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে জীবন্ত খাবার, একটি হচ্ছে অর্ধমৃত খাবার, আরেকটি হচ্ছে মৃত খাবার। জীবন্ত খাবার কি? প্রকৃতিতে যে খাবার যে অবস্থায় উৎপন্ন হয়, সেই খাবার যদি আপনি সেইভাবেই সংগ্রহ করে নিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে জীবাণুমুক্তভাবে খেয়ে ফেলেন, এটাই হচ্ছে জীবন্ত খাবার। প্রতিদিন 3-4 রকম ফল খান, সব রকম বাদাম খান, রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন অথবা সকালে ভিজে রাতে খাবেন। ভিজিয়ে খেলে আপনার হজম ভালো হবে। সব রকম বীজ খান, ভিজিয়ে খেলে হজম ভালো হবে। পাতা, যে পাতাগুলো খাওয়া যায়, প্রতিদিন
3, 4, 5, 6 রকম পাতা খাবেন আপনি, হয় চিবিয়ে অথবা জুস করে। ধনে পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, পালং পাতা, থানকুনি পাতা, ইভেন ওর সাথে আপনি আম পাতাও দিতে পারেন, জাম পাতাও দিতে পারেন, পান পাতাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যখন এই সবুজ পাতা খাবেন, আপনার ভিতরে এমন কিছু পুষ্টি প্রবেশ করবে যা আপনার শরীর এর আগে কোনোদিন দেখে নাই, এবং আপনার পুরো দেহ রিস্টার্ট নেবে। আর সালাদ খাবেন, জীবন্ত সবজি হচ্ছে সালাদ, শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বিট পর্যাপ্ত পরিমাণ খাবেন। এই জীবন্ত খাবার আপনার শুধু দেহকে জীবন্ত রাখবে না, আপনার ব্রেনকে সেরকম অ্যাক্টিভ করে ফেলবে। 2 নম্বর, আমরা যেহেতু মানুষ, অবশ্যই আমাদেরকে কিছু খাবার সেদ্ধ করে খেতে হবে, কিন্তু সেদ্ধটা কতটুকু করবো, দ্যাটস ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে সবজি যখন রান্না করবেন, হয় 1/3 সেদ্ধ অথবা আধা সেদ্ধ করবেন, এটাকে আমরা অর্ধমৃত খাবার বলতে পারি। আর আপনি যখন একদম ভাজতে ভাজতে কালাভুনা করে ফেলবেন, ডুবন্ত তেলে ভাজতে ভাজতে একদম সেই রকম মচমচে সিঙ্গাড়া বা সমুচা খাবেন, বা ফাস্টফুড খাবেন, তৈলাক্ত চর্বিযুক্ত ফাস্টফুড, এবং ভবিষ্যতে খাওয়ার জন্য যে প্যাকেটবন্দি খাবার, কেক, চিপস এবং নানা রকম খাবার, অল দিজ আর মৃত খাবার। এই মৃত খাবারে 5টি জিনিস আপনি কোনোদিন পাবেন না যা আপনার সুস্থতার জন্য অতীব গুরুত্বপূর্ণ: ফাইবার বা আঁশ, এনজাইম, ফাইটোকেমিক্যাল, বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি। এই 5টি আইটেম আপনি কোনো দিনও মৃত খাবারে পাবেন না, প্যাকেটবন্দি খাবার পাবেন না, আপনি কাচ্চি বিরিয়ানিতে পাবেন না। এরপরেও আপনার ভিটামিনের স্বল্পতা থাকতে পারে, সেই জন্য প্রয়োজনে আপনার চিকিৎসক বা একজন লাইফস্টাইল এক্সপার্টের পরামর্শে ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন। আর কি করবেন, ওজনটা ঠিক রাখতে হবে। প্রত্যেকটা মানুষের উচ্চতা ফিক্সড, এবং সেই অনুযায়ী তার ওজনও ফিক্সড থাকা উচিত। উচ্চতা অনুযায়ী ওজনটা জেনে নিন, ইন্টারনেট থেকে জানতে পারবেন বা বই পুস্তক থেকে জানতে পারবেন, আমাদের বইও আছে, এবং সেই ওজন মেনটেন করার চেষ্টা করুন। আর কি করবেন, বেহুদা মোবাইলের পিছনে লেগে না থেকে, পরচর্চা, গীবত, এইসব আজে বাজে কাজে না লেগে থেকে ভালো ভালো বই পড়ুন। এই বই আপনাকে একটা চমৎকার জগতে নিয়ে যাবে, আপনার ব্রেন ফগ কমাতে সাহায্য করবে এবং মেমোরি লস কমাতে সাহায্য করবে। আর এই যে এই ব্রেনকে ট্রেনিংয়ে ব্যস্ত রাখুন। ব্রেন ট্রেনিং ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যেই ট্রেনিং ব্রেনকে করাবেন, ব্রেন সেভাবেই অভ্যস্ত হবে, সেভাবেই সে কাজ করতে শুরু করবে। তো কি করবেন, নতুন নতুন বিষয় শিখুন। বয়স ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। আপনার বয়স যাই হোক, আপনি নতুন নতুন বিষয় শেখার চেষ্টা করুন। যে কোনো বয়সে আপনি নতুন বিষয় শিখতে আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে। 2 নম্বর, মুখস্থ করার অভ্যাস করুন। এই মুখস্থ আপনার ব্রেন ট্রেনিংয়ের চমৎকার কাজ করবে। এবং 3 নম্বর, নাম মনে রাখার প্র্যাকটিস করুন। কারণ আমাদের বহু মানুষের সাথে পরিচিত হতে হয় নানান কারণে। যখন ইম্পর্টেন্ট কোনো ব্যক্তির সাথে পরিচিত হবেন যার নাম মনে রাখা গুরুত্বপূর্ণ, চেষ্টা করুন নামটা মনে রাখার জন্য। একটি কথা মনে রাখবেন, অল্প বয়সে যদি আপনি ভুলে যান, তাহলে আপনার ব্রেন দুর্বল হয়ে যায়নি, হয়তো বড়জোর ক্লান্ত হয়েছে, কেননা বয়স আপনার অল্প। এখন থেকে যদি আপনি সঠিক যত্ন নেন, যেভাবে আমরা বললাম, তাহলে কি হবে, আপনার ভুলে যাওয়ার ঘটনা কমতে থাকবে, স্মৃতিশক্তি বাড়তে থাকবে, এবং একটা সময় স্মৃতিশক্তি দারুণভাবে কাজ করতে শুরু করবে। তখন আপনি আবার সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।